স্যামসাং রিসেন্টলি বাংলাদেশে দুইটা ফোন লঞ্চ করছে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M51, যেটা রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গিয়েছে, দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর সেকেন্ড ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE বা ফ্যান এডিশন, এবং এই ফোনটি খুবই ইন্টারেস্টিং। এটাকে আমি বলছি দ্য ফ্ল্যাগশিপ কিলার অথবা অলমোস্ট ফ্ল্যাগশিপ। এর কিছু কারণ আছে। ফর এক্সাম্পল, এটার চিপসেটটি হচ্ছে Exynos 990, যেটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ প্রসেসর। এটাতে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করা হয়েছে, IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট, স্টেরিও স্পিকার এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং। সো এই সবগুলো ফিচারই কিন্তু একদমই ফ্ল্যাগশিপ এক্সক্লুসিভ ফিচার, যার ফলে আমি এটাকে বলছি অলমোস্ট ফ্ল্যাগশিপ। কিন্তু আমি এটাকে কেন ফ্ল্যাগশিপ বলছি না সেটা চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমত এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 64,999 টাকা বা 65,000 টাকা, 8GB 128GBর ভেরিয়েন্ট। ইনিশিয়ালি শুনেই হয়তো বা বুঝতে পারছেন দামটা একটু বেশিই রাখা হয়েছে এটার। বাংলাদেশে যেহেতু অ্যাসেম্বল হচ্ছে, সো দামটা একটু কম হলে ভালো হতো। এনিওয়ে, প্রাইস নিয়ে আমরা ভিডিও শেষে আরও বিস্তারিত কথা বলবো। শুরুতেই যদি ডিজাইন নিয়ে বলি, তাহলে এটা যেহেতু S20 সিরিজের ফোন, সো S20 সিরিজের সবগুলো ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ মোটামুটি সিমিলার, এটাতেও সেম। তবে S20 FE যখন লঞ্চ হচ্ছিল তখন সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি এটার কালারগুলো নিয়ে, কারণ এটা টোটাল 6টা কালারে গ্লোবালি লঞ্চ হয়েছিল। বাট বাংলাদেশে এটার অনলি 3টা কালার আসছে। আমার হাতে যেটা আছে এটাকে বলা হচ্ছে নেভি কালার, দেখে যদিও ব্ল্যাক মনে হতে পারে, বাট এটা হচ্ছে নেভি অ্যান্ড দেন রেড, আর একটা হচ্ছে মিন্ট। এই টোটাল 3টা কালার বাংলাদেশে আসছে। তবে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা সেম হলেও ডিজাইন ম্যাটেরিয়াল কিংবা এলিমেন্ট কিন্তু সেম না। ফর এক্সাম্পল, এই ফোনের সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে এটার পেছনের ব্যাক প্যানেলটা প্লাস্টিকের তৈরি। 65,000 টাকা দামের একটি ফোন থেকে প্লাস্টিক ডেফিনেটলি আনএক্সপেক্টেড এবং এটা শুনতেও অড লাগে। তবে এই প্লাস্টিকটা কিন্তু একদম চিপ না, খুবই প্রিমিয়াম লেভেলের প্লাস্টিক, এবং এটার পেছনে হচ্ছে ম্যাট ফিনিশ, যার ফলে দেখতেও খুব সুন্দর লাগে। আর এটার মাঝখানের বডিটা হচ্ছে মেটালের তৈরি, যার ফলে মোটামুটি ভালোই হেফটি একটা ওয়েট আছে এটাতে, হাতে নিয়ে বেশ কমফোর্টেবল লাগে। এবং হাতে নেওয়ার পরে চিপ ফিলিং ডেফিনেটলি পাবেন না, একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন থেকে যেরকম ফিল পাওয়া যায় হাতে নেওয়ার পরে, সেরকম ফিলিংটা আমি পাচ্ছিলাম। আর এই ফোনটিকে যদি আমরা রেগুলার S20-র সাথে কম্পেয়ার করি, তাহলে S20টা সাইজে একটু ছোট এবং সেটার পেছনে গ্লাস, এবং ওইটাতে হচ্ছে একটু কার্ভড ডিসপ্লে ছিল, যে কারণে ওইটা হাতে নিয়ে একটু বেশি কমফোর্টেবল ফিলিংটা আমি পেয়েছি। সেই তুলনায় এটা কিন্তু আমার কাছে একটু বড় মনে হয়েছে, এটা সাইজেও একটু বড়। তবে আপনারা S20 যে স্নাগি ফিলিংটা, যে কমফোর্টেবল ফিলিংটা হাতে পাবেন, এটাতে কিন্তু সেরকম কমফোর্টেবল ফিলিংটা পাবেন না, বিকজ অফ ইটস বিগার ফুটপ্রিন্ট। আর এটা ডান পাশে আছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনের সাথে আছে একটি হাইব্রিড ন্যানো সিম স্লট, যেখানে আপনারা দুইটা সিম কার্ড ইউজ করতে পারেন অথবা একটা সিম স্যাক্রিফাইস করে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারেন, যেটা 1 টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল। এবং বাম পাশে কোনো কিছুই নেই, একদমই ক্লিন। নিচের দিকে আছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, বটম ফেসিং স্পিকার, যেটা স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস। তবে এটাতে 3.5mm অডিও জ্যাক নেই, which is a bummer for many people. সো স্পিকারের কোয়ালিটির কথা যদি বলি, তাহলে একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের স্পিকার এটা থেকে পাবেন। স্টেরিও স্পিকার হওয়ার ফলে সাউন্ডটা অনেক বেশি ইমার্সিভ হয়, ভলিউমটা পর্যাপ্ত পরিমাণে লাউড, ওভারঅল সাউন্ড কোয়ালিটি একদমই ফার্স্ট ক্লাস। মুভিং অন টু দ্য ডিসপ্লে। শুরুতেই বলে রাখি, এই ডিসপ্লেটি হচ্ছে এই ফোনের ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স। এটি হচ্ছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি সুপার অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এটা খুবই কালারফুল একটি ডিসপ্লে। যেহেতু অ্যামোলেড প্যানেল, সো অ্যামোলেডের সকল ফিচার এটা থেকে এনজয় করতে পারবেন। অলওয়েজ অন ফিচারটি এটিতে আছে, সেই সাথে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশান আছে, এবং এই ডিসপ্লের ব্রাইটনেসও পর্যাপ্ত পরিমাণে ছিল। মোস্ট অফ দ্য কেসেস আমি কোনো সমস্যা ফেস করিনি। ডিসপ্লের উপরে যে ক্যামেরা কাটআউটটা আছে, এটা ওয়ান অফ দ্য স্মলেস্ট। যখন ভিডিও দেখবেন এটা খুব একটা বদার করবে না, একদমই ডিস্ট্রাক্ট করবে না আপনাকে। খুবই ভালো লেগেছে এই বিষয়টা। আর ডিসপ্লের চারপাশে হালকা একটু বেজেল আছে, একদমই বেজেললেস না, যেমন আমরা রেগুলার S20 দেখেছিলাম, সেটাতে ডিসপ্লেটা ছিল একটু হালকা কার্ভড। এটা ডিসপ্লেটা কিন্তু একদমই ফ্ল্যাট। সো ফ্ল্যাট ডিসপ্লের কিছু সুবিধা অসুবিধা আছে, আবার কার্ভ ডিসপ্লেরও কিছু সুবিধা অসুবিধা আছে। আর এটার 120 হার্জ রিফ্রেশ রেটটা খুবই স্মুথ। যে কোনো অ্যানিমেশন, স্ক্রোলিং, জাস্ট মেনু থেকে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, প্রত্যেকটা জিনিসই খুবই স্মুথ এবং খুবই স্যাটিসফ্যাক্টরি একটি ফিলিং দেয়। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটাতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড স্যামসাংয়ের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই লেগেছে আমার কাছে। বেশ অ্যাকুরেট এবং ফাস্ট আনলক হচ্ছিল, এখানে কোনো কমপ্লেন নেই। সফটওয়্যার পার্টে এটাতে One UI 2.5 ইউজ করা হয়েছে বেসড অন Android 10, এবং এই UI নিয়ে নতুন করে কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড UI। খুবই ক্লিন, অ্যানিমেশনগুলো খুবই সুন্দর, আইকন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভালো লেগেছে। আর স্যামসাং কিন্তু রিসেন্টলি গ্লোবালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে 3 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেটের গ্যারান্টি, এবং এটা যদি আমাদের দেশেও হয় খুবই ভালো হবে।
এবার চলে আসছি পারফরমেন্সে। সো এই ফোনটিতে 8GB র্যাম ইউজ করা হয়েছে, LPDDR5 এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB, যেটা UFS 3.0। আর এটার যে প্রসেসরটি আছে এটি হচ্ছে Exynos 990, যেটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ একটি চিপসেট, এবং স্ন্যাপড্রাগনের সাথে যদি আমরা কম্পেয়ার করি স্ন্যাপড্রাগন 865 এর মতোই অলমোস্ট সিমিলার পারফর্ম করবে এটি। সো ডেফিনেটলি ফ্ল্যাগশিপ গ্রেডের একটি প্রসেসর, এবং ফ্ল্যাগশিপ লেভেলে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করা উচিত আমি এই ফোনটি থেকে সেরকমই পাচ্ছিলাম। ডে টু ডে টাস্ক বলেন, মাল্টিটাস্কিং বলেন, প্রত্যেকটা জিনিসটা একদমই স্মুথ ছিল। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে রান করার ফলেও ফোনে কোনো ধরনের ফ্লো আমি দেখিনি, কোনো ধরনের ল্যাগ নেই, হিকআপ নেই, একদমই স্মুথ অ্যাজ এক্সপেক্টেড। গেমিংয়ের বেলায়ও এই ফোনটি খুবই ভালো পারফর্ম করছিল। পাবজি এবং কল অফ ডিউটি মোবাইল দুটো গেমই আমি খেলেছি একদমই হাইয়েস্ট গ্রাফিক্সে, প্রত্যেকটা জায়গাতেই খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি গেমিংয়ের বেলায়ও। তবে একটা জিনিস খেয়াল করলাম, গেম খেলতে গেলে এই ফোনটি প্রচুর পরিমাণে গরম হয়। ওয়েল, বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনই কিন্তু গেমিংয়ের সময় গরম হয়, আর স্পেশালি এক্সিনোসের প্রসেসর যেটাতে আছে সেটা তো গরম হওয়ারই কথা। এই গরমটা যদিও অসহনীয় না, তবে ডেফিনেটলি পেছনের দিকে ভালো রকমেরই হিট ফিল করবেন। এবার চলে আসি ক্যামেরায়। পেছনে 3টা সলিড ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারিটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, সেকেন্ডারিটিও 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, আর থার্ড লেন্সটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি টেলি লেন্স। এখন অনেকেই মনে করতে পারেন এত দামি ফোনে মাত্র 12 মেগাপিক্সেলের ক্যামেরা। ওয়েল, যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য বলছি, শুধু মেগাপিক্সেলের উপর কিন্তু ডিপেন্ড করে ক্যামেরার কোয়ালিটি ডিটারমাইন করা যায় না। মানে হায়ার মেগাপিক্সেল মানেই যে বেটার ছবি আসবে এরকম কিন্তু না। রেগুলার S20-তে যে ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে কিন্তু সেম প্রাইমারি ক্যামেরাটা ইউজ করা হয়েছে, যার ফলে ছবির কোয়ালিটি একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের। ডেলেটে বা প্রপার লাইটে ছবিগুলোতে পর্যাপ্ত পরিমাণে শার্পনেস এবং ডিটেল থাকে। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও খুবই ভালো ছিল। ছবিগুলোতে কালার অলমোস্ট অ্যাকুরেট থাকে, কোনো ধরনের ইস্যু আমি ফেস করিনি। ওভারঅল ডেলাইটে খুবই ভালো ছবি আপনারা এটা দিয়ে এক্সপেক্ট করতে পারেন। আলট্রাওয়াইড শুটারের কোয়ালিটিও খুবই ভালো, টিপিক্যাল ক্যামেরার চাইতে অনেক বেটার ছবির কোয়ালিটি এটা থেকে আপনারা পাবেন। কালারগুলো অ্যাকুরেট, শার্পনেস ডিটেলও অলমোস্ট প্রাইমারি ক্যামেরার মতো পাওয়া যায়, which is really good. পোর্ট্রেট মোড বা লাইভ ফোকাস মোডেও আপনারা ভালো মানের ছবি পাবেন। এজ ডিটেকশন অলমোস্ট অ্যাকুরেট থাকে, এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেসটা আছে সেটাকে মানে লেন্স ব্লারের মতো একটু ন্যাচারাল লাগে, যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে। আর টেলি লেন্সটা দিয়ে 3x অপটিক্যাল জুম করা যায়। জুম করার পরে যদিও ছবিতে ডিটেলটা একটু কম পেয়েছি আমি, বাট মোস্ট অফ দ্য কেসেস খুবই ভালো মানের ছবি আপনারা তুলতে পারবেন। বাই দ্য ওয়ে, এটাতে 30x পর্যন্ত ডিজিটাল জুম আছে, 3x পর্যন্ত অপটিক্যাল, আর বাকি 27 হচ্ছে স্পেস জুম বা ডিজিটাল জুম। লো লাইটেও খুবই ভালো ছবি পাওয়া যায়, প্রাইমারি ক্যামেরা থেকেও, আবার সেকেন্ডারি আলট্রাওয়াইড দিয়েও। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাইট মোড এবং রেগুলার মোডের পার্থক্যটা। ছবি পর্যাপ্ত পরিমাণে ব্রাইট আসে, যদিও ডিটেল একটু কম আসে, তবে খুব একটা নয়েজ আমি খেয়াল করিনি। সেই জায়গাটাতে লো লাইটের ছবিতেও একটা বিগ থামস আপ। আর এই ফোনের AI সিঙ্গেল টেক ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মোডে আপনারা অ্যারাউন্ড 10 সেকেন্ডের মতো ভিডিও করতে পারবেন। সেই ভিডিও থেকে বেস্ট মোমেন্টগুলো কিছু ছবি এবং কিছু ভিডিও আকারে সেভ থাকবে, যেগুলো আপনারা পরবর্তীতে ডিসাইড করতে পারেন যে কোনটা রাখবেন কোনটা ফেলে দেবেন, which is really cool. ভিডিওর বেলায় রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K আপ টু 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এটাতে সুপার স্টেডি মোড আছে, যেটা দিয়ে রেকর্ড করলে মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করা যায়, এবং ভিডিও কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর এটার ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের f2.2 অ্যাপাচারের, এবং এই ক্যামেরার ছবির কোয়ালিটিও খুবই ভালো। ছবিতে কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট আসে, ফেস টোন থেকে শুরু করে প্রত্যেকটা কালারই অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে। শার্পনেস এবং ডিটেলও পর্যাপ্ত পরিমাণে রিটেন করতে সক্ষম এই ক্যামেরাটি। সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও স্যাটিসফ্যাক্টরি ছিল। আর সামনের ক্যামেরা দিয়ে লাইভ ফোকাস বা পোর্ট্রেট শটে যে ছবিগুলো তুলেছি সেগুলোতেও এজ ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেট। ওভারঅল ভালো লেগেছে আমার কাছে বোথ পোর্ট্রেট এবং রেগুলার মোডের ছবিগুলো। তবে লাইট কমে গেলে ফ্রন্ট ক্যামেরার ছবি প্রচন্ড পরিমাণে নয়েজি এবং গ্রেইনি হয়, সাথে ডিটেলও খুব একটা থাকে না, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। আর সামনের ক্যামেরায়ও 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন আছে, which is awesome. ওভারঅল যদি আমরা ক্যামেরা কোয়ালিটি কনক্লুড করি তাহলে বলবো অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা এটাতে ইউজ করা হয়েছে, অ্যান্ড আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট দ্য ক্যামেরাস। ফাইনালি চলে আসি ব্যাটারিতে। এটাতে 4500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং নাম্বার শুনে ব্যাটারিটাকে অনেক বড় মনে হতে পারে, বাট 120 হার্সের এই ডিসপ্লের ফলে কিন্তু এই ব্যাটারিকে বেশ হাঁপাতে হবে। সো 120 হার্স রিফ্রেশ রেট অন করে যদি ফোনটি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পুরো দিন পেতে একটু কষ্ট হয়ে যাবে, সন্ধ্যার পরে গিয়ে চার্জ শেষ হয়ে যাবে, এবং 4 থেকে 4.5 ঘন্টার মতো SOT আপনারা এক্সপেক্ট করতে পারেন। বাট যদি রেগুলার 60 হার্স দেন তাহলে একদিন ইজিলি পার হয়ে যাবে, ইভেন 1.5 দিনের মতো অলমোস্ট ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন মডারেট ইউজে। বাই দ্য ওয়ে, এটাতে 25 ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে 15 ওয়াটের। আর এটাতে রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার আছে, তার মানে এই ফোনটি দিয়ে আপনারা অন্যান্য ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এরকম ডিভাইস চার্জ করতে পারবেন, সেটা হবে 4.5 ওয়াটে, বাট এটা খুবই ভালো একটি ফিচার। ফাইনালি টু কনক্লুড, যেরকমটা ভিডিও শুরুতেই বলছিলাম যে এই ফোনে অনেকগুলো ফিচার আছে যেগুলো এক্সক্লুসিভলি ফ্ল্যাগশিপ ফিচার। ফর এক্সাম্পল IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়্যারলেস চার্জিং, ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা, এগুলোই হচ্ছে এই ফোনের পজিটিভ ফিচার্স। যদি একটু নেগেটিভ কথা বলি তাহলে এটার বিল্ড ম্যাটেরিয়ালটা আর একটু বেটার হতে পারতো, এবং ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে।
মানে 120 হার্সে যদি ইউজ করেন, 60 হার্সে ইউজ করলে ভালো, বাট 120 হার্সে ইউজ করলে ব্যাটারি ব্যাকআপটা অত ভালো আপনারা পাবেন না। এবং এটার বক্সে হচ্ছে 25 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা নেই, 15 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, এইটাও আরেকটা নেগেটিভ সাইড। তবে আমরা যদি ওভারঅল বলি তাহলে ডেফিনেটলি এটা অলমোস্ট ফ্ল্যাগশিপ একটি ফোন এবং এটাকে ফ্ল্যাগশিপ কিলার বলাই যায়। তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, 65,000 টাকা এই ফোনের জন্য ডেফিনেটলি ওভার প্রাইস। তবে লঞ্চিংয়ের সময় কিন্তু এটা 5,000 টাকা ক্যাশব্যাক দিয়ে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল। সেই প্রাইসটা ছিল সুইট একটা প্রাইস, ওইটা যদি থাকতো তাহলে চোখ বন্ধ করে রিকমেন্ড করা যেত। এখনও রিকমেন্ড করা যায়, কারণ এই প্রাইস রেঞ্জে আমি এটা থেকে বেটার কোনো কম্পিটিটর দেখছি না। সো ডেফিনেটলি ইফ ইউ হ্যাভ দ্য বাজেট, গো ফর ইট। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।